আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম শালুক ফুলের লাজ নেই। লিখেছেন রাজিয়া রহমান। পর্ব সংখ্যা 9 থেকে 12 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। অলস বিকেলটা কেমন খাপছাড়া লাগছে আজকে। রোদ পড়ে গেছে। সন্ধ্যা নেমে আসবে ধরনের বুকে। পলক চলে গেছে 20 মিনিট আগে। আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে। শালুক বসে আছে নিজের রুমে। কিছু ভালো লাগছে না তার। লেখাপড়া ব্যাপারটা এত জটিল কেন শালুক ভেবে পায় না। কি হতো লেখাপড়া মুক্ত পৃথিবী হলে? শালুক তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারত। ধ্রুব এসে বিছানায় পা তুলে বসলো। তারপর শালুককে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোর? বিজনেসম্যান হয়ে গেছিস? ডিল করা শিখেছিস? সাহস কত তোর টিচারের সাথে ডিল করিস না না পড়ার ব্যাপারে? শালুক বিরস বদনে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তোমার মনে রাখা উচিত পৃথিবীতে সবাই সব কিছুর জন্য আসেনি। আমি এসেছি অন্য কাজে। খাবো, ঘুরবো, উড়বো, বিয়ে করব, সংসার করব, বাচ্চা সামলাবো। এসব পড়ালেখায় সময় নষ্ট করার কোনো মানে হয়? ধ্রুব কটমট করে তাকালো শালুকের দিকে। শালুকের ভীষণ ভয় লাগলো। তবুও চেহারার বোল্ড কেয়ার ডোন্ট কেয়ার ভাব ফুটিয়ে উঠে বসে রইল। ধ্রুব একটু ভেবে মুচকি হেসে বলল, ঠিক বলেছিস, তোর লেখাপড়ার পেছনে অযথা এত টাকা নষ্ট করার মানে হয় না। শোন, আমি চাচাকে বলে দিচ্ছি আফিফার বিয়ের পরেই তোর বিয়ের ব্যবস্থা করতে। আমার জানাশোনা ভালো পাত্র আছে। আমার এক বন্ধুর বড় ভাইয়ের শুটকির ব্যবসায় আছে। বেশ অবস্থা সম্পন্ন লোক ওরা। শালুক নাক কুচকে বলল, কি বললে তুমি? শুটকি? ওয়াক। ধ্রুব সরল মুখ করে বলল, ওয়াক করছিস তুই? তুই জানিস কক্সবাজারে ওনার দুটো শুটকির আড়ত আছে? কত টাকা পয়সাওয়ালা মানুষ ভেবেছিস? ধর কক্সবাজারে থাকতে পারবি তুই। সেই সুবাদে আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো। হোটেলে ভাড়া লাগবে না আমাদের। আচ্ছা, এক কাজ করি, আমি চাচা চাচির সাথে কথা বলি এই ব্যাপারে। ওদেরও তেমন কোনো ডিমান্ড নেই, শুধু একটা হাবাগোবা বলদ টাইপের মেয়ে চাই। এক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কাউকে পাবে বলে মনে হয় না। শালুকের বুক ফেটে কান্না এলো। শুটকি শালুকের দুই চোখের বিষ। বাসায় শুটকি রান্না হলে শালুক সেদিন নিচতলায় খেতেও যায় না গন্ধের ভয়ে। অথচ সেখানে কিনা তার বিয়ের কথা বলছে এরকম একটা শুটকির ব্যবসায়ীর সাথে। এই লোকের শরীর থেকে সবসময় শুটকির দুর্গন্ধ বের হবে পারফিউমের বদলে। এই লোক শুটকি গায়ে গায়ে ঘষতে ভবিষ্যতে শালুকের বাচ্চারা হবে শুটকি প্রেমী। কল্পনায় এটুকু দেখেই শালুকের জ্ঞান জ্ঞান হারাবার জোগাড়। শালুকের কাঁদো কাঁদো চেহারার দিকে তাকিয়ে ধ্রুব ভীষণ মায়া হলো। ইচ্ছে হলো চিবুকে হাত রেখে একবার বলে, আমি আছি তো বোকা ফুল, তোকে অন্য কোথাও যেতে দিব না, আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো। ইচ্ছে হলেই সব কিছু করা যায় না। ধ্রুবও করতে পারল না, বরং হেরে গলায় চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো। শালুক তড়িঘড়ি করে লাফিয়ে উঠে ধ্রুবর মুখ চেপে ধরলো। বিনীত ভঙ্গিতে বলল, না ধ্রুব ভাই, এই কাজ করো না। আমি ঠিকঠাক পড়বো। কিসের বিয়ে, কিসের সংসার? অনলি লেখাপড়া করবে শালুক। শালুকের জন্ম হয়েছে পড়ালেখা করার জন্য। পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গিনেস বুকে নাম লেখার জন্য শালুকের জন্ম। ধ্রুব ভীষণ হাসি পেল শালুকের কথা শুনে। এই যে শালুক তার মুখে হাত চেপে আছে, ধ্রুবর ভীষণ ভালো লাগছে। বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক যেমন আনন্দিত হয় বৃষ্টির জল দেখে, ধ্রুবও তেমন আনন্দ হচ্ছে। তবুও ধ্রুবর শালুকের হাত সরিয়ে দিল। তারপর বলল, আর কোনো দিন যেন এসব কথা না শুনি আমি পলকের থেকে। ধ্রুব চলে যেতেই শালুক মাথার হিজাব খুলে ফেললো। উপরের পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো। ধ্রুবকে টাইট দেওয়ার একটা দুষ্ট বুদ্ধি। সন্ধ্যাবেলায় চা খাবার সময় শালুক কিচেন থেকে এক পিরিচে করে চিনি নিয়ে এলো কিছুটা। তারপর ধ্রুবর বেডরুমে গিয়ে বিছানার চাদরে চারদিকে ছিটিয়ে দিল। তৃতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার মতো আনন্দ নিয়ে শালুক নিজের ঘরে গিয়ে ফিন্যান্স বই নিয়ে বসলো। কিছুক্ষণ অর্থের সময় মূল্যের অঙ্ক করতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মাথায় এত সূত্র ঢুকলো না। একবার ভাবলো ধ্রুবকে ডাকবে, পরক্ষণেই সে চিন্তা বাতিল করে দিল। যে মানুষ তার জন্য শুটকি ব্যবসায়ী পাত্র পছন্দ করতে পারে, সে আর যাই হোক শালুকের শুভাকাঙ্ক্ষী কিছুতেই না। তার সাথে কিসের লেনদেন? সবাই মিলে নিচতলায় গোল হয়ে বসেছে আফিফার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আফিফার রুমে শাপলা, শালুক, আশা তিনজনই বসে আছে। গত রাতের ঘটনার পর থেকে আদিবা বেগম আফিফাকে একা রাখতে ভীষণ ভয় পাচ্ছেন।
পাছে মেয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় অথবা উল্টাপাল্টা কিছু করে বসে, এই ভয়ে। ছেলের বাড়িঘর সবার পছন্দ হয়েছে, সবাই মিলে সিদ্ধান্ত নিল ছেলে পক্ষকে জানাবে তাদের পছন্দের কথা। সবার অনুরোধে শালুকের দাদা নিজে কল দিলেন চেয়ারম্যানকে। সব কথা শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার অর্থাৎ আর 2 দিন পরে পক্ষ আসবে এঙ্গেজমেন্ট করতে, আর সেদিনই তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে। আদনান কিছুটা স্বস্তি পেল। আফিফাকে বিয়ে না না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে। এবার নিশ্চিন্ত হতে পারবে আফিফার বিয়ের পর। খালাখালুর সাথে কথা বলে 3-4 মাসের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে ফেলতে হবে। আশাকে নিয়ে আদনানের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আশাকে ভরসা করতে পারছে না আদনান। রাতে সবাই যখন খেতে বসলো তখনই বাসার সদর দরজায় নক করতে লাগলো কেউ একজন। মতির মা দরজা খুলে দিতেই দেখে ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে বাহিরে। বিনীত ভঙ্গিতে বলছে, ধ্রুববাবু কি বাড়িতে আছেন? একবার ডেকে দিবেন। মতির মা মুখ বাঁকিয়ে এসে বলল, ধ্রুব ভাইজানের কাছে এক এক লোক আসছে, দেখা করতে চায় ভাইজানের লগে। খাওয়া রেখে ধ্রুব উঠে গেল। ধ্রুবর পেছন পেছন গেল হাসনা বেগম। হিন্দু লোকটাকে দেখে ধ্রুব চমকে উঠল। যেমন তেমন চমকালো হাসনা। হিন্দু লোকটাকে দেখে ধ্রুব চমকে উঠল, যেমন তেমন চমকালো হাসনা। এত বছর পর কেন এসেছে? ধ্রুবর কিছু বলার আগেই লোকটা বলল, দীপালি মা বড়ই অসুস্থ বাবু, বারবার আপনার নাম নিচ্ছেন, আপনাকে একটু দেখতে যাচ্ছেন। ধ্রুব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, দীপালিকে? আমি এই নামে কাউকে চিনি না। হাসনা পেছন থেকে ধ্রুবকে ধরে বললেন, এভাবে বলতে নেই ধ্রুব, যাই হোক জন্মদাত্রী মা তোর। ধ্রুবর রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, নেই কেউ নেই, আমার মাও নেই, বাবাও নেই। এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি, আজকেও আমাকে তার লাগবে না। আমি এমন কোনো রোগের ওষুধ না যে আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে। ধ্রুবর চিৎকার শুনে ডাইনিং টেবিলের বসা সবাই চমকে উঠল। এত রেগেছে কেন ধ্রুব? সবচেয়ে বেশি ভয় পেল শালুক। এরকম চিৎকার করে কেউ কথা বললে শালুকের ভীষণ কান্না পায়, ভয়ে হাত পা কাঁপতে থাকে। একে একে সবাই দরজার দিকে এগিয়ে এলো। সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে ধ্রুব চলে গেল নিজের রুমে। ধ্রুবর বাবা সেলিম সাহেব এতক্ষণ তার বাবার রুমে বসেছিলেন। যেহেতু ধ্রুব তার মুখোমুখি হওয়া পছন্দ করে না, তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না। ছেলে বাড়িতে যে কটা দিন আছে তাতে নিজের মতো করে থাকতে পারে, এজন্য নিজেই সরে সরে থাকেন। ধ্রুবর চিৎকার শুনে তিনিও বের হয়ে এলেন। ধ্রুবকে উপরের দিকে যেতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ধ্রুব, এরকম চিৎকার করলো কেন? হাসনা বেগম সবটা বলতেই সেলিম সাহেবের মুখ শুকিয়ে গেল। অদূরে দাঁড়িয়ে থাকা ফরিদার দিকে তাকালো। ফরিদার চোখ দুটো কি ছলছল করছে অশ্রুতে? কে জানে, দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা। হাসনা বেগম গিয়ে ধ্রুবকে ডাকলেন। ধ্রুব দরজা খুলল কিছুটা সময় নিয়ে। মোটা পিলারের আড়াল থেকে শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব হাসনা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হুট করেই চাচিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ছোট বাচ্চাদের মতো করে। সেদিনই শালুক প্রথম জানতে পারল ধ্রুব নামক গ্রহ পদার্থের একটা মানুষের মতো মন আছে। ধ্রুব খুব দ্রুত নিজেকে সামলে নিল, ভেজা স্বরটাকে লুকাতে পারল না আর। অন্যদিকে ফিরে জিজ্ঞেস করলো, কিছু বলবে চাচি? আর যাই বলো, আমাকে এক অনুরোধ করো না, ওনাকে দেখতে যাই যেন। এই দুনিয়ার বাবা মা থাকার পরেও থাকা এই দুনিয়ায় বাবা মা থাকার পরেও তো অনেকে অনাথ হয়, আমিও তাদের দলে একজন। আমার কোনো পিছুটান নেই চাচি। হাসনা বেগম কমল গলায় বলল, সে যে জন্ম দিয়েছে বাবা, পৃথিবীর মুখ দেখিয়েছে। ধ্রুব রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, কেন জন্ম দিল চাচি? আমি কি নিজে থেকে এই দুনিয়ায় আসতে চেয়েছি? আমাকে কেন তারা এই দুনিয়ায় আলো দেখালো? আর তারপর যখন দুজনের প্রতি আগ্রহ ফুরিয়ে গেল, তখন দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল। কেউ ভাবলো না আমার কথা। হাসনা বেগম কি জবাব দিবেন এই প্রশ্নের? দীপালি এই বাড়ি থেকে চলে গিয়েছে ধ্রুব যখন ক্লাস 5-এ পড়ে তখন। ধ্রুব এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার। এত বছর পর আজকে দীপালির মনে হলো ছেলের কথা। ধ্রুব নিজেকে সামলে নিতে বেশি একটা সময় নিল না। মুচকি হেসে চাচিকে বলল, আমি শুয়ে পড়ি চাচি, যাও তুমি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো আছি চাচি, যাও তো এখন। হাসনা বেগম যন্ত্রের মতো নিচে নেমে এলো। নিচতলায় সবাই বসে আছে হাসনা বেগমের অপেক্ষায়। হাসনা বেগমকে বিমর্ষ হয়ে আসতে দেখে সবাই বুঝলো ধ্রুবকে মানাতে পারেনি হাসনা বেগম।
সেলিম সাহেব চোরের মতো মুখ করে বসে রইলেন। সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভাবেন। আদিবা বেগম আপন মনে বলতে লাগলেন, কেন সেই সময় আবেগে পড়ে এরকম কাজ করলে মেজো ভাই? আমরা সবাই কত নিষেধ করলাম, হিন্দু মুসলমান বিয়ে না করতে সবাই কত নিষেধ করলো, তবুও করলে। তারপর আর তাকে ধরে রাখতে পারলে না কেন? সে তো বহু বহু নদীর জলস্রোত ছিল। তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বোঝা উচিত ছিল সে কেমন মানুষ। তার পক্ষে কি হাতে পায়ে শিকল পরে সংসারী হওয়া সাজে নাকি? দেবীর মতো রূপ নিয়ে জন্ম নেওয়ার মেয়ে মেয়ে তো আমাদের মতো হেসেলে ঠেলতে আসেনি। সেলিম সাহেব ভীষণ রেগে গেলেন। আজ আর নিজেকে সামলে রাখতে পারলেন না, চিৎকার করে বললেন, দোষ কি আমার ছিল ভাবি? তোমার সম্মানিত শ্বশুর কি কাণ্ড করেছে? তার মুখে নাকি চুনকালি পড়ে গেছে? আমি হিন্দু মেয়ে বিয়ে করাই। দীপালি কি তোমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি? এত বড় ঘরের মেয়ে হয়েও তো সে নিজেকে সবার মতো সাধারণ ভেবেছে। বাবা তার হাতের পানি খাবেন না, খাবার খাবেন না, তার ছায়া দেখলেও সরে যাবেন। সে যেত বাবা বাবা বলে আপন হতে চাইতো, বাবা ততই তাকে ঘৃণা করতো। এই পৃথিবীতে কি আর কেউ এরকম বিয়ে করেনি? নুরুল ইসলাম সাহেব জবাব দিতে গিয়েও দিলেন না। ছেলে এখন উত্তেজিত হয়ে আছে, এখন তিনি যৌক্তিক কথা বললেও সে বুঝবে না। এসব নিয়ে তিনি ভাবছেনও না। তিনি শুধু ভাবছেন নিজের নাতির কথা। ছেলেটা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে। দোতলার টানা বারান্দায় দাঁড়িয়ে শালুক নিচের দিকে তাকিয়ে রইল। ধ্রুবর যত অপরাধ অন্যায় সব শালুক এক নিমিষেই ভুলে যায়। ধ্রুবর মন খারাপ দেখলে শালুকের ইচ্ছে করছে যে কোনো মূল্যে ধ্রুবর মন ভালো করে দিতে। হঠাৎ করে শালুকের মনে হলো ধ্রুবর বিছানায়ও চিনি ছিটিয়ে এসেছে, রাগ করে যাতে ওকে পিঁপড়ায় কামড়ায়। এখন যদি সত্যি পিঁপড়ায় কামড়ায় ধ্রুবকে? শালুকের কান্না পেল ভীষণ। কেন তখন এই কাজ করেছে? এখন কি করবে? ধ্রুব কি দরজা খুলবে? শালুক ধ্রুবর রুমের দরজা নক করলো। ধ্রুব ভেতর থেকে জিজ্ঞেস করলো, কি চাই? শালুক ভীত সম্রত হয়ে বলল, মা পাঠিয়েছে আপনার বিছানা ঝেড়ে দিতে। ধ্রুব দরজা না খুলেই বলল, লাগবে না, ভাগ এখান থেকে, আমি এলোমেলো বিছানায় ঘুমাতে পছন্দ করি। শালুকের কান্না এসে গেল। চোখের জল মুছে শালুক আবারও ডাকলো, ধ্রুব। আর জবাব দিল না। ভেতরে ধ্রুব ভেঙে চুরে চুরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায়। এমন অদ্ভুত বাক্য কেন তার? কে দিবে এই জবাব? সারা রাত ধরে শালুক ছটফট করে কাটিয়েছে। কি হচ্ছে ধ্রুবর রুমে? কে জানে। ধ্রুব কি ভীষণ কষ্ট হচ্ছে? আজ আর শালুককে সকালবেলায় ডেকে হয়রান হতে হয়নি কারো। শালুক নিজেই উঠে গেছে সাত সকালে। ধ্রুব বের হলো একটা হলুদ টি শার্ট পরে। শালুকের সাথে ধ্রুবর দেখা হলো সকালে নাস্তার টেবিলে। বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো ধ্রুবকে। হাসনা বেগম চা দিতে দিতে ধ্রুবকে দেখে জিজ্ঞেস করলেন, এ কি অবস্থা তোর ধ্রুব? এসব কি? ধ্রুব ঘাড় চুলকে জবাব দিল, কি জানি চাচি, বুঝতেছি না। সারা রাত এত পিঁপড়া কামড়েছে কেন জানি। শালুক দেখলো ধ্রুবর সারা শরীর লাল হয়ে গেছে পিঁপড়ার কামড়ে। দু চোখ দিয়ে আপনাতেই জল চলে এলো। আদনান আর আশাও এসে যোগ দিয়েছে নাস্তার টেবিলে। শালুকের চোখের পানি দেখে আদনান বলল, কি রে ফেলটুস, কাঁদছিস কেন? শালুক দ্রুত চোখ মুছে নিল। ধ্রুব এক নজরে সেদিকে তাকিয়ে আবারও খেতে লাগলো। আশা হেসে বলল, শালুক তোমাকে কেমন মনমরা লাগছে আজকে? শালুক জবাব দিল না। তার আগে আদনান হাসতে হাসতে বলল, গিয়ে দেখো কোনো পরীক্ষায় ফেল করে বসে আছে। ওর পিছনে অযথা টাকা পয়সার ওয়েস্ট করা হচ্ছে। গাদা দিয়ে তো আর হাল চাষ হয় না, ওরে দিয়েও আর পড়ালেখা হবে না। তুমি আমাদের আপিফাকে আসার পর থেকে দেখেছো শালুকের মতো করতে? দুজনেই সেম ক্লাসে পড়ে। আফিফাকে তো পড়ার টেবিল থেকে নড়ানোই যায় না। আর শালুককে দেখো, যেখানে যাবে সেখানেই দেখবে শালুক হাজির নিজের এই বোচা নাক নিয়ে। শালুক শক্ত হয়ে বসে রইল। ধ্রুব বিরক্ত হয়ে আদনানের দিকে তাকালো। আদনান ধ্রুবর সেই দৃষ্টিকে পাত্তা দিল না, বরং আশার সামনে কিছু বলতে পেরে খুশি হলো। শালুকের এসব কিছুই কানে গেল না। সে ভাবছে ধ্রুবর কথা। ধ্রুবর তো গতকাল এমনিতেই মন খারাপ ছিল। মনের কষ্টে, হয়তো শরীরের এই কষ্টকেও সে পাত্তা দেয়নি। কেন এমন একটা কাজ করলো শালুক? এত বোকা কেন সে? ভেবে পেল না শালুক। হাসনা এসে জিজ্ঞেস করলো, বসে আছিস যে, স্কুলে যেতে হবে না? শালুক জবাব দেওয়ার আগে আবারও আদনান বলল, ওর আর স্কুলে গিয়ে লাভ কি চাচি? এরকম নিরেট গাদা কি আর এই দেশে আছে? ওর মাথা সিটি স্ক্যান করে দেখা দরকার, এই মাথায় আসলে কি আছে। ও পরে কি হবে? আর পড়ালেখা বন্ধ করে মতির মায়ের সাথে কাজে লাগিয়ে দাও। ধ্রুবর প্রচণ্ড রাগ হলো এসব শুনে, তবে শালুকের সামনে কিছু বলল না। শালুক এবার ভীষণ কষ্ট পেল। এই লোকটা যখন তখন শালুককে ক্রিটিসাইজ করে কথা বলে। সব সময় সব দুষ্টুমি মস্করা মানুষের হজম হয় না। যখন মন বিক্ষিপ্ত থাকে তখন এসব কথা গায়ে ভীষণ লাগে। শালুকেরও লাগলো ভীষণ। আদনানের জন্য
যে অনুভূতি আগে হতো আর তার ছিটেফুটো এখন আর মনে নেই, বরং আদনানকে শালুকের ভীষণ স্বার্থপর মনে হয়। সেদিন আফিফাকে কিভাবে ধমকেছে শালুক তা দেখেছে। লেখাপড়ার জন্য ধ্রুবও তো তাকে বকাঝোকা করে, তা তো কখনো এমন হয় না যে শালুকের মনে আঘাত লাগে। উঠে দাঁড়িয়ে শালুক আদনানকে বলল, আমার মাথায় কি আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুৎসিত মনটাকে আগে পরিষ্কার করো। ধ্রুবর ভীষণ ভালো লাগলো শালুকের এই প্রতিবাদ। মাথা নিচু করে ধ্রুব মুচকি হাসতে লাগলো। বাহিরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে শালুক উপরে চলে গেল। আশা হেসে বলল, ছোটদের সাথে আন্তরিক ব্যবহার করতে হয় আদনান, তোমার মধ্যে আমি সেই আন্তরিকতা দেখিনি কখনো। ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয়, তুমি সবসময় শালুককে হার্ড করে কথা বলো। ধ্রুবও কিন্তু শালুকের ব্যাপারে কনসার্ন ইভেন সেদিন স্কুলে গিয়ে টিচারদেরও রিকোয়েস্ট করে এসেছে শালুককে যেন একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। তুমি কেন এমন বিহেভ করো আদনান? আদনান জবাব দিতে পারল না। কিছুটা কষ্ট হলো আশার কথায়। সারাক্ষণ আশা ধ্রুবর প্রশংসা করে, আদনানের তা সহ্য হলো না। শালুক জ্বরের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নেমে এলো। কোন দিকে না তাকিয়ে হন করে বের হয়ে গেল। টিফিনের টাকাও আজকে নিল না শালুক। ধ্রুব চেয়ার থেকে উঠে শালুককে ডাকলো, কিন্তু শালুক দাঁড়ালো না। আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, কথা বলার সময় ভেবে বলিও। শালুককে নিয়ে এরকম ফাজলামি যখন তখন করো না। সুন্দর করে কথা বলতে না পারলে তোমার কথা বলার দরকার নেই শালুকের সাথে। ধ্রুব দ্রুত উপরে গেল। নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসতেই আশা পথ আটকালো। ধ্রুব জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমিও যাব, চলো। ধ্রুব উদ্বিগ্ন স্বরে বলল, শালুককে ছাতা দিয়ে আসতে হবে, বৃষ্টির পানিতে শালুকের অ্যালার্জি আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ধ্রুব না দাঁড়িয়ে বের হয়ে গেল। ধ্রুবর পিছু পিছু আশাও বের হয়ে গেল। আদনান বসে বসে আশার ছুটে যাওয়া দেখলো। আকাশ আরো অন্ধকার হয়ে আসছে, কেমন গুড়গুড় শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। আশাকে ফেলে ধ্রুব ছুটে গেল। শালুককে থামাতে হবে যে কোনো মূল্যে। মেঘের ডাকে শালুক প্রচণ্ড ভয় পায়, সেই ছোটবেলা থেকেই। একা থাকলে শালুক মারাত্মক ভয় পেতে পারে ভেবে ধ্রুব দৌড়াতে লাগলো। রাগের মাথায় হয়তো শালুক বৃষ্টিতে ভিজবে। শালুক রেগে গিয়ে দ্রুত হাঁটছে। ধ্রুব দৌড়ে এসে শালুকের মাথায় ছাতা ধরতেই জমজমিয়ে বৃষ্টি নামলো। আল্লাহকে কৃতজ্ঞতা জানালো ধ্রুব, বৃষ্টি এই মুহূর্তে দেওয়ায়। আর এক মুহূর্ত আগে হলেও শালুক ভিজে যেত। বৃষ্টি বেশ জোরে সোরে হচ্ছে দেখে ধ্রুব শালুকের হাত ধরে একটা বন্ধ দোকানের সামনে নিয়ে দাঁড়ালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে শালুকের সামনে দিয়ে রাখলো, যাতে সামনের দিক থেকে বৃষ্টির ছিটেফোঁটা না আসে শালুকের গায়ে। ভিজতে ভিজতে আশা এগিয়ে এলো। আশার ভীষণ ভালো লাগছে ভিজতে। ধ্রুবকে ডেকে আশা বলল, ভিজবে ধ্রুব? আসো। ধ্রুব হেসে বলল, এখন না আশা, শালুক ভয় পেতে পারে। হঠাৎ করে বিকট শব্দে মেঘ ডাকলো। শালুক ভয়ে কুঁকড়ে গেল। ধ্রুব শালুকের হাত শক্ত করে চেপে ধরে বলল, শালুক শোন, কি হয়েছে একবার আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে। শালুকের হঠাৎ করেই হাসি পেল। মাথা মোটা শালুক কিছু না বুঝলেও এটুকু বুঝে গেল ধ্রুব ভাই আসলে গল্পটা বলতে চাইছে। শালুক যেন মেঘের গর্জনের ব্যাপারটা ভুলে যায়। যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায়, সে কিনা এখন নিজ থেকে শালুকের সাথে কথা বলছে অনবরত। শালুক ভয় পাচ্ছে দেখে দুই হাত শক্ত করে ধরে রেখেছে। একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে, অথচ সে কিনা তাকে এভাবে কষ্ট দিল। কিভাবে পারলো শালুক এরকম করতে? ধ্রুব বলল, আচ্ছা তোকে একটা কৌতুক বলি শোন। রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে, একটি চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলো। ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলে লাইন ভাঙা। কি করবে তুমি? ট্রেন থামাতে লাল নিশান উড়াবো। যদি রাত হয় লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে তাহলে আমার বোনকে ডাকবো। বোনকে কেন? ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আশা হেসে উঠল শব্দ করে। শালুক মুচকি হাসলো। ধ্রুব কিছুক্ষণ পর শালুককে বলল, শালুক লেখাপড়ার ব্যাপারটা এমন কঠিন কিছু না, মানুষ চাইলেও কিন্তু পারে। মানুষের চেষ্টার কাছে অসাধ্য কিছু নেই। মানুষের এজন্যই তো আশরাফুল মাকলুকাত বলা হয় শালুক, সৃষ্টির সেরা জীব। তবে তুই কেন এত অবহেলা করছিস বল? লেখাপড়া শুধু নিজের জন্য হয়, সব কিছু সবাইকে দেওয়া যায়, মানুষ ছিনিয়ে নিতে পারে না শুধু কারো জ্ঞানকে ছিনিয়ে নিতে। তুই তো এমন ছিলি না শালুক, ছোটবেলায় আমার হাত ধরেই তোর পড়ালেখায় হাতেখড়ি হয়েছিল। তবে কেন দিনে দিনে লেখাপড়ার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই? তোর না স্বপ্ন ছিল শালুক টিচার হবি? সেই স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ, নিজেকে নিজে জিজ্ঞেস কর কেন এমন করছিস। এখনো সময় আছে শালুক, বাকি জীবন পড়ে আছে সামনে। শালুক কিছু বলল না। আসলে
আসলেও শালুক জানে না ঠিক কিভাবে সে লেখাপড়া এত পিছিয়ে পড়েছে, কেন এত অবহেলা পড়ালেখার ব্যাপারে তার। হুট করেই শালুক সিদ্ধান্ত নিল তাকে পড়তে হবে, বেশ ভালো করে পড়তে হবে, যাতে কেউ তাকে লজ্জা দিয়ে কথা বলতে না পারে। মুহূর্তে শালুকের মন ভালো হয়ে গেল, সব কিছু ভালো লাগতে শুরু করলো। এই যে একটু দূরে আশা দাঁড়িয়ে আছে, আশাকেও এখন শালুকের ভীষণ ভালো লাগছে, ধ্রুব ভাইকেও ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাও ভালো লাগছে শালুকের। বৃষ্টি একটু কমতেই শালুক ছাতা নিয়ে স্কুলের দিকে গেল, ধ্রুব আর আশা বাড়ির দিকে পা বাড়ালো। কিছু দূর যাওয়ার পর আশা বলল, ধ্রুব শালুককে ভীষণ ভালোবাসো তুমি, তাই না? ধ্রুব চমকালো ভীষণ। শালুক তার মনের মণিকোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম, যার কথা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ বোঝেনি, যাকে সন্তর্পণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে। আশার প্রশ্নের জবাবে হেসে ফেলল ধ্রুব, তারপর বলল, না তো, তেমন কোনো ব্যাপার না। আশা হাসলো, তারপর বলল, আমি সাইকোলজি নিয়ে পড়ছি ধ্রুব, মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল না, তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো, তবে আমি 99% শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে। তুমি শালুককে প্রচণ্ড রকম ভালোবাসো যেমন, তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেই নিজের মধ্যে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব, তুমি আমার ফ্রেন্ড হবে? ধ্রুব হাসলো। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবের ধ্রুবর মনে হলো কারো সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়া দরকার। আশা অবশ্যই ভীষণ ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়, বিশেষ করে আশা যখন বুঝে গেছে ব্যাপারটা। ঝিরিঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ধ্রুব বলল, শালুককে আমি ভীষণ ভালোবাসি। ভীষণ মানে ভীষণ, ভীষণ রকম। ঠিক যেমন করে ঝিনুক ভালোবাসে নিজের বুকের মধ্যে মুক্তোকে লুকিয়ে রাখে, তেমনই আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে লুকিয়ে রেখেছি ভালোবেসে। আশা মুচকি হেসে বলল, শালুক ভীষণ লাকি গার্ল, তাকে এরকম করে কেউ ভালোবাসে, অথচ সে বুঝতেও পারছে না সেটা। ধ্রুব বলল, তুমিও তো কম লাকি নও আশা, আদনান ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছো, আদনান ভাইও তো তোমাকে অনেক ভালোবাসে। শুনে আশা হাসলো ভীষণ, তারপর বলল, তোমার চোখে শালুকের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায়, আদনানের চোখে আমি এখনও সেটা দেখিনি। যেদিন দেখব সেদিন আমি নিজেই বলবো আমিও লাকি। আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশার ধ্রুব ফিরে আসার। দুজন ভিজে বাড়ি ফিরল অনেকক্ষণ পরে। আদনান দরজায় দাঁড়িয়ে দেখলো দুজন হেসে হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে ওর ফতুয়া লেপটে আছে। আশাকে ভীষণ কামনীয় লাগছে। আদনানের ভীষণ রাগ হলো। ধ্রুব কি আশার প্রেমে পড়ে গেছে? আশা যে ধ্রুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝে গেছে। যে করেই হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে। আশা এসে আদনানকে হালকা একটা হাত দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে জানো, এরকম বৃষ্টি তো আগে দেখিনি, ভীষণ এনজয় করেছি। আদনানের ইচ্ছে করলো একবার বলতে, পুরুষ মানুষের সাথে রং রং করেছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবি, কিন্তু বলল না। আশাকে এসব কিছু বলে হাতছাড়া করতে চায় না আদনান। আদনানের সময় ভালো যাচ্ছে না, আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন, কেন এমন ডাকছে তার মন। না পারছে আশাকে কিছু বলতে, আর না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে, ধ্রুব এরকম ছেলে না, কিন্তু আশার কাছে তো এসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি, তবুও আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে এতদিন। আজ এই ছেলের সাথে, কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়া সব হাসি মুখে সহ্য করেছে, শুধু একবার বিয়েটা হোক, সব হাতে আসুক, তারপর 2 লাথি মেরে সে এই মেয়েকে বিদায় করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসেবে মানায় না। অপশন হাতে রেখেই আদনান প্ল্যান করেছে, শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন। এজন্যই তো আমেরিকায় থাকাকালীন শালুকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে। গোসল করে এসে আশা ধ্রুবর খোঁজে নিচতলা স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনে চেয়ারে বসে বলল, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বইয়ের দিকে তাকিয়ে বলল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব, তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ধ্রুব বলল, ভাইয়ার কাছে যাও, ভাইয়া বলবে সকাল থেকে আমার সাথে কথা বলছো, ভাইয়ার মন খারাপ হবে। আশা হেসে বলল, ধ্রুব আদনান স্টোরি বলতে পারে না, ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়, সব সময় তো আর এসব শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এই বিষয়ে আর কথা বাড়ালো না ধ্রুব। কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আরও অনেক কিছু শেয়ার করে ফেলবে।
আশার দোষ দেয় না ধ্রুব। তার ন্যাশনালিটি, তার দেশের কালচার যেমন, সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহার। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে ধ্রুবর মনে হয়। বাড়ির পিছনের পুকুরে আগে সবাই মিলে লাফঝাপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরেও মাথা থেকেও এ মাথা থেকে ও মাথা সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকালে ভিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাবার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যে পরিমাণ জার্মস থাকে, মাই গড। ধ্রুব মুচকি হেসে চলে গেল। গোসল করতে পুকুরে কাক ময়ূরের পুচ্ছ লাগালে কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প বলতে লাগলো। আশাকে খুঁজতে খুঁজতে আদনানও ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাক হলো। চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবর সামনে। দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, দূর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি, আমেরিকায় যাওয়ার পরের গল্প শুন। ধ্রুব হেসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার। তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান খুশি হলো ভীষণ। আশার হাত ধরে বলল, চলো আশা, তোমার সাথে আজ সারাদিন গল্প করা হয়নি। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে, রোমাঞ্চে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার উপর। ধ্রুবর কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। আদনান ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশাকে রুমে এনে আদনান বলল, পাগল হয়েছো তুমি আশা? কি বলছো এসব ধ্রুবর সামনে? আমার মান সম্মান আর রাখলে না। আশা বিরক্ত হয়ে বলল, তুমি যা করো আমি তাই বলেছি আদনান, বাড়তি কিছু বলিনি। আদনান দাঁত কিরমিরিয়ে বলল, এমন ভাব করছো যেন শুধু আমারই এসবে ইন্টারেস্ট, তোমার নেই। আশা হাসলো, তারপর বলল, এটা ঠিক, আমারও এই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু আধটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানোর। তুমি তা করেছো। সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ ঘরে নিয়ে আসতে চাইছো। আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন যেন আদনান, তোমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। আশার হাত চেপে ধরে বলল, কি ডিফারেন্স? আশার নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আজ যখন আমি বৃষ্টিতে ভিজেছিলাম, ধ্রুব একবারের জন্য আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত, ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে। অথচ বাড়ি আসতেই তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুবর স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটা সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও তাকায়নি আমার দিকে। তুমি কিন্তু ওর স্টাডি রুমে ঢুকেই আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছো। এজন্যই ধ্রুবকে আমার ভীষণ ভালো লাগছে। ও একজন পারফেক্ট মানুষ। তোমার মতো মতো করে কাউকে ইমপ্রেস করার মিথ্যা চেষ্টা ধ্রুব করে না, বরং ওর এই শুদ্ধতায় মানুষকে ওর প্রতি ইমপ্রেস করে। আদনান কি বলবে ভেবে পেল না। আশার কাছ থেকে আদনান এসব এক্সপেক্ট করেনি। আশা কি তবে ধ্রুবতে একেবারে মজে গেছে? আদনানকে হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে। দুপুরের খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবের বাবা সেলিম সাহেব এসে বসেছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে। ধ্রুব সবেমাত্র মুখে ভাতের লোকমা তুলেছে, সেই সময় সেলিম সাহেব বললেন, ধ্রুব, খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কারো হুকুম মেনে চলার মানুষ নই। সেলিম সাহেবের ভীষণ রাগ উঠে আছে গত রাত থেকে। দীপালির অসুস্থতার খবর জানার পর থেকে ধ্রুব এই বাঁকা কথা তার সহ্য হলো না। চিৎকার করে বললেন, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি। আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খেতে হলে তোমাকে আমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেলল শব্দ করে, তারপর বলল, কি বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যা কথা এটা। আমি কারো ছেলে নই। সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে? যেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে। কই, সেদিন তো আপনার মনে পড়েনি আমার কথা? আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল, সেদিনও তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে? ভীষণ জ্বরে কাঁদতে কাঁদতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছি, সেদিন তো আপনি আসেননি আমার কাছে। মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট ছিলাম কিন্তু অবুঝ ছিলাম না, আমি সব মনে আছে আমার। আরও শুনতে চান কিছু? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে? তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়ে
ছেড়েই চলে যাচ্ছি, থাকবো না আপনার বাড়িতে। মুহূর্তেই যেন একটা ভূমিকম্পের মতো সব কিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগে ব্যাগে নিজের শার্ট প্যান্ট কিছু নিয়ে বের হয়ে এলো। হাসনা বেগম গিয়ে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগেই ধ্রুব বলল, তোমার পায়ে পড়ি চাচি, আমাকে তুমি থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না। এই কথার পর হাসনা বেগমের আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহনিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো মেজো ভাইজান? আপদ বিদেয় হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কিভাবে পারলেন ছেলেকে খোঁটা দিতে? ক্লাস 8-এ ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ নিজে চালায়। অনার্সে উঠে তো ঢাকা শহরেই চলে গেল। আপনার একটা কানাকড়িও তার পেছনে খরচ করতে হয়নি। তবুও কিভাবে পারলেন ছেলেকে খোঁটা দিতে? কার জন্য খোঁটা দিলেন? যে নিজের স্বামী সন্তানকে রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুব তাকে দেখতে যাবার? ধ্রুব যেদিন মামা করে পুরো বাগানে গড়াগড়ি খেয়ে কেঁদেছে, সেদিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই, তখনও তো সে এলো না। একবার ছেলেকে দেখতে দীপালির পিসেমশাই ঘাড় ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন। কেন গেল সেই বাড়িতে? তার জন্য? তখন তো কেউ এই ছেলেটার কথা ভাবেননি, আজ কেন তার উপর অধিকার দেখাতে আসছেন? পাথরের মূর্তির মতো সবাই থম মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিলেন না। কি জবাব দিবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এই কথা বলেছেন, মন থেকে তো বলেননি। কাকে বুঝাবেন এখন এই কথা তিনি? কারোর আর খাওয়া হলো না আদনান ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ধ্রুবর চলে যাওয়ায়। শালুক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থম মেরে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারলো না। শাপলাও কলেজে গেছে, কাকে জিজ্ঞেস করবে শালুক? মায়ের কাছে গেল একবার, গিয়ে দেখে মায়ের মুখ ভার। এটা হচ্ছে সতর্কতা সংকেত। মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাটায় না। দাদির ঘরে গিয়ে শালুক জিজ্ঞেস করলো দাদিকে, সবাই এমন চুপ হয়ে আছে কেন? সিতারা বেগম কেঁদে উঠলেন। কেঁদে বললেন, আমার ভাইয়ের যে পোড়া কপাল রে বোন, আমার ভাই রাগ কইরা কই যেন গেছে গা। শালুকের বুক কেঁপে উঠল। ধ্রুববাই নেই, রাগ করে চলে গেছে। ধ্রুববাই কিন্তু কোথায় গেছে? শহরে তো যাবে না শালুক, শিওর। হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল? চিন্তায় উৎকণ্ঠায় শালুকও খেলো না। বাকিটা সময় শালুক অপেক্ষা করে রইল ধ্রুবভাই বাড়িতে আসার। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব এলো না। ঝাঁক বেঁধে পাখিরা নিড়ে ফিরতে লাগলো। চারদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা হুতুম পেঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায়? ভালো আছে তো? এত কষ্ট কেন তাকে দিল সৃষ্টিকর্তা? কি হতো যদি আর একটু কষ্ট কম দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো শালুকের বুকের চিনচিনে ব্যথা, উৎকণ্ঠা। তবুও ধ্রুব ফিরে এলো না। নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবেমাত্র 1 সপ্তাহ হলো। এখনো গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেননি। তিনি সবার সাথে গল্প করেন। নবীর দেশ, আরব দেশ ঘুরে এসেছেন। আল্লাহর ঘর কাবা শরীফ থেকে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করে এসেছেন। সবাই আগ্রহ নিয়ে শুনে সেই স্বপ্নের দেশের কথা। শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলে। নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেসব স্মৃতি রোমন্থন করেন। দারাজ গলায় সবার কাছে সেসব বলেন। এমনি এক বিকেলবেলায় সেলিম বাড়িতে এলো। সেলিমকে অপেক্ষা করে সবার নজর গিয়ে পড়লো একটা লাল বেনারসি শাড়ি পরনের মেয়ের উপর। সবাই ভয়াবহভাবে চমকে উঠল মেয়ের সিঁথিতে সিঁদুর দেখে। সেলিম বাড়ির ভেতরে ঢুকে মাকে সালাম করলো। দীপালি প্রণাম করলো। সিতারা বেগম কিছুই বুঝে উঠতে পারলেন না। সেলিম যখন বলল, ও দীপালি আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি, সেই মুহূর্তে সিতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছে, অথচ ছেলে এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনি ঝড় উঠলো দীপালির বাড়িতে। দীপালির বিয়ের পাকা কথা চলছে। সেই মুহূর্তে দীপালি একটা মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে 2 বাড়ি হওয়ায় লোকজন তামাশা করার ভালো খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্য পুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্য পুত্র করার কথা শুনে তার অসুস্থতা আরও বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হয়। বাবার নয়নের মণি ছিল দীপালি। 2 ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এ আমার দুর্গা। বাস্তবিকই দীপালিকে দেখতে ছিল দেবীর মতো।
প্রতিদিন গ্রামের বৌজিয়েরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে দীপালি, হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করতো বউ পেয়েছে বটে সেলিম, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীও ধ্যান ভেঙে যাবে। সেলিম সেখানে কি এমন? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইতো। নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাতো না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে না? এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছেন? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি দীপালির বাবা মাও ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতেন। গর্ভবতী হবার পর থেকে দীপালি বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটাবার বাবা মাকে দেখার জন্য প্রাণ আনচান করে। মা হওয়া যে কি কষ্টের তা টের পেল দীপালি, আর সেই সাথে বুঝতে পারলো কি ভুল সে করে ফেলেছে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বলতেই দীপালি রিসিভার নামিয়ে ফেলতো। একসময় ধ্রুব হলো। দীপালির মনের অপরাধবোধ আরও বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছে না। 2 টানাপোড়েনে স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালির আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইল সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো। ভয়ে ভয়ে দীপালি একবার মা বলে ডাকলো। তারপর শুনতে পেল মায়ের গঞ্জনা, অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মাও বুঝি দীপালির কলের অপেক্ষা থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, সাপন্ত ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির বাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না, এমন অবস্থার কথা সেদিন দীপালির মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী, সন্তান, সংসার সব কিছুর কথা ভুলে গিয়ে ছুটে গেল। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুবর বাবার জন্য একটা চিঠি লিখে গেল। সেই যে দীপালি গেল আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি পড়ল ধ্রুবর বাবা। বেশি কিছু লিখেনি দীপালি, শুধু এটুকু লিখেছে, চলে যাচ্ছি। এ যাওয়া হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যেতে হয়নি। আমার নারী সেরা ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছর এটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। 2 ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুবর মায়ের জন্য ভীষণ কাঁদতো। ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদতো পিচ্ছি শালুক তখন ভীষণ ছোট। কারো কান্না দেখলেই সে কাঁদে। শুরু হলো সেলিমের স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল। ধ্রুবর দিকে তাকালে দীপালিকে দেখতে পেত, তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলেই ধ্রুবকে ইচ্ছে মতো মারতেন। মার খেতে খেতে ধ্রুবর সারা শরীর কালছিটে পড়ে গেল। কেউ তাকে থামাতে পারতো না। তখন রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন, উন্মাদ হয়ে যেতেন। ছোট ধ্রুব কি বুঝতে পারতো বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারতো, এজন্যই কাঁদতো না। মার খেয়ে ধ্রুব কিছুতেই কাঁদতো না। সে জানতো তার কান্না শুনলে দাদা দাদি বাবাকেও গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। চিৎকাতুনে মেয়ে সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলে কাঁদে, গোসল করতে গেলে কাঁদে, কেউ কোলে না নিলে কাঁদে, কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাঁদে। পুতুলের মতো দেখতে ছোট মেয়েটার কান্নায় ছোট চাচা বিরক্ত হন ভীষণ। 2 বছরের ছোট শাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশেহারা অবস্থা। এর মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচিকে আরো বিরক্ত করে। ধ্রুব বড় মানুষদের মতো সব বুঝতে পারলো। বাবার যে মনে ভীষণ কষ্ট, সেই কষ্ট না হয় তাকে খানিকটা মারে, অসুবিধা কিসের তাতে? সবার সমস্যা সমাধান ধ্রুবর কান্না না করলেই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত, আরও বেশি যখন দেখতো ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ।
কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগের মাথায় ধ্রুবর গলা টিপে ধরতেন। টপাটপ করে চোখ দিয়ে অশ্রুপাত হতো, কিন্তু ধ্রুব কাঁদতো না। রাত হলেই আদুরে বিড়ালের মতো বাবার গা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়তো। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন আবার। আর উপর গ্রাম আর তার উপর গ্রামের মানুষের হাসাহাসি তাকে তাকে নিয়ে সব কিছু ঝাল মেটাতেন বদ্ধ করে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আঘাত ধ্রুব ভুলে যেত বাবার গা ঘেঁষে ঘুমালেই। বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন কেমন কেমন করে সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলের একটা ছেলে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সেটা জানে সেটা। সেদিন ধ্রুব আকাশের চাঁদ হাতে পেল যেন। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনে গেট খোলা ছিল। ধ্রুব ভেতরে ঢুকেই মামা করে ডাকতে শুরু করলো। দোতলার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সব কিছু ভুলে গেল। ছুটে আসতে চাইলো ছেলের কাছে, কিন্তু পারল না। তার আগেই নিজের দুই দাদা দীপালিকে ঘরে আটকে রাখলো। দীপালির পিসেমশাই ধ্রুবর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে নিয়ে ফেলে দিয়ে বলল, এই বাড়ির আশেপাশে আর যদি দেখেছে তবে খুন করে নদীতে ফেলে দিবে। এসব শুনে সেলিম সাহেব বাড়ির বাহিরে আম গাছের সাথে পেতে ধ্রুবকে বেধড়ক মারধর করলো। ধ্রুবর কানে শুধু ভেসে এসেছে সেদিন শালুকের কান্না। যেই শালুক ধ্রুবর ব্যথায় ব্যথিত হয়েছে তাকে কি ভালো না বেসে পারত ধ্রুব? নিজের সাথে নিজে আর যুদ্ধ করতে পারলেন না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও রাগ কমলো না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনেন। কেননা স্কুলে আসা যাওয়া করতে করতে লোকে লোকে ধ্রুবকে বলতো, তোর বাপে বিয়ে করলে তো তোরে আর দেখতে পারবে না, তোকেও বের করে দিবে বাড়ি থেকে। ধ্রুবর ভয়ে ধ্রুবর ভয় হলো রাতে যদি বাবার সাথে ঘুমাতে না পারে। সেই ভয় ধ্রুবর বাবার কাছে কত অনুনয় করলো। নুরুল ইসলাম সাহেব ততদিনে নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর উপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজে অনুশোচনা করেন নুরুল ইসলাম সাহেব। কিন্তু তার কি করার ছিল? দোষ তো করেছে ছেলে। কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে? কিভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? দুই ধর্মের অপমান করলো তারা। ধর্ম তো ছেলে খেলা করার মতো ব্যাপার না। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে দুই চোখে দেখতে পারতেন না। বকাবকি রাগারাগি যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে গেলেন। ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারো সামনে ফরিদাকে কিছু না বললেও রাতে বকাঝকা মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। এক বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছে এই পৃথিবীতে তার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করতো, কিন্তু বাবা তার দিকে তাকাতোও না, কথা বলা তো দূর। ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমাতো ধ্রুব। এরপর থেকে আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো। তারপর থেকে 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে বাবা ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারলো ধ্রুবর সাথে সে অন্যায় করছে। ধ্রুবর কি দোষ? কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনায় হয় সেলিম সাহেবের, কিন্তু কি করার আছে। এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কিনা তাকে ছেড়ে চলে গেল। তার কষ্ট কি কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানবেনও না। সেদিনের পর দীপালিকে গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যে অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয় না। দীপালির আর বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়েছে কিছুদিন না যেতেই। তারপর থেকে দীপালির জীবন চার দেয়ালে বন্দি কাটছে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই মেয়ে। কে বলবে এই সেই দীপালি? সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। দুই চোখ ফোলা ফোলা, গাল লাল লাল হয়ে গেছে।
আশা শালুককে দেখে অবাক হলো। এক রাতের মধ্যেই একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালুক জবাব দিল না। আর কিছুই ভালো লাগছে না, স্কুলের দিকে চলে গেল। দুপুরের টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাস এলো। শালুকের ইচ্ছে করলো এক ছুটে গিয়ে ধ্রুব বাইকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে যেন কত লক্ষ কত কোটি বছর ধ্রুব বাইকে দেখছে। চিরদুখী এই ছেলেটার জন্য শালুকের মনে যে কি পরিমাণ মায়া জমে আছে তা শালুক টের পায়। ধ্রুব যখন মন খারাপ থাকে তখন, ধ্রুবর উপর হওয়া রাগ, অভিমান, জেদ সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে, একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানায় ওরা। ভাবলাম তোর তোর তো জিহ্বায় জল চলে আসে ফুচকার কথা শুনলেই, তাই তোকে খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তোর ছিচকাদুনে স্বভাব বাদ দিবি তুই? ঢং করছিস তুই? শালুকের একটুও কষ্ট হলো না এই কথা শুনে। উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিকশায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইসের অর্ডার দিল ধ্রুব। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর চোখ মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিফার, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফার বদলে, তাই কেঁদে কেটে নাক মুখ চোখ সব ফুলিয়ে ফেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দিব না, যা কাছাকাছি দিব, যাতে সবাইকে দেখিস। ওই শুটকির ব্যাপারের ক্যান্সেল। শালুক খিলখিল করে হাসলো। ধ্রুবর মনে হলো যেন সে যেন ঝর্ণার কুলকুল কুলকুল শব্দে বয়ে চলে শুনছে। কি মধুর সেই হাসির সুর! একবার রাতে কোথায় ছিলে ধ্রুব, কিন্তু ভয় জিজ্ঞেস করলো না। ধ্রুব যদি রেগে যায়, ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখা যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুককে স্কুলে পৌঁছে দিয়ে এলো আবার ধ্রুব। আগেই স্যারের সাথে থেকে টিফিন পিরিয়ডের পর 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি, তুমি না বললে জানতাম না আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লাই দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। এই ছিল শালুক ফুলের লাজ নেই 9 থেকে 12 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।